হ্যাঁ, নমস্কার। আইনজীবী বিকাশ নমস্কার। রঞ্জন ভট্টাচার্য বলছেন? হ্যাঁ, পর্যন্ত তো লিস্ট বের করতেই হলো, 1804 জনের লিস্ট বের করতেই হলো। সেটা বের করতেই হবে, ভয় কি? আইনটা তো মানতেই হবে। তাও তো এখনো সম্পূর্ণ লিস্ট বার করেনি। যে লিস্টটা বার করেছে সেটা অসম্পূর্ণ। কখনই বলবো হ্যালো, যে লিস্টটা বার করেছে সেটাও তো অসম্পূর্ণ লিস্ট। হ্যাঁ, তাহলে এখনো যাদেরকে বার করা হলো না, এই না বার করার পিছনে আর কি কারণ থাকতে পারে? কারণ আর কি, চেষ্টা করছে আড়াল করার, যত লোককে আড়াল করতে পারে এটাই ওদের লক্ষ্য, আর কিছু না। আপনার কি অনুমান, মানে আর কতজনের লিস্ট বার করা বাকি রইলো এখনো পর্যন্ত? দেখুন, আমাদের যা হিসেব, আমার জুনিয়ররা যা হিসেব করেছে, 6 থেকে 7,000। আচ্ছা, মানে তাহলে তো একটা বেশ বড় অঙ্ক এখনো বাদ রইলো। বড় অঙ্কই তো। তাতে তো কোনো সন্দেহ নেই, ওরা তো আড়াল করার চেষ্টা করছে। কারণ দেখছেন না, 1800 নাম বেরোবার পরেই ওদের মধ্যে একটা অশান্তি তৈরি হয়ে গেছে। অশান্তি আরো বাড়বে। হ্যাঁ, সেই সূত্র ধরেই বলি যে আমরা যেটা জানতে পারছি যে যাদের নাম বেরিয়ে এসেছে তাদের মধ্যে অনেকেই শাসক দলের নেতা নেত্রী, কাউন্সিলর, বিধায়ক, এদের সঙ্গে আত্মীয় অথবা এদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। তাই তো, এইটাই তো ওরা করেছে। ওরা চেয়েছে যতদিন ক্ষমতা আছে তৃণমূলের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদের সাহিত্য করে দেওয়া, আর বাদ বাকি কিছু বিক্রি করে টাকা উপায় করা। মানে আমি তো বলি যে মমতার যদি বয়স কম হতো খুব বিস্মিত হতেন না যদি এখানে মমতার নামও থাকতো? খুব আশ্চর্য হওয়ার কিছু ব্যাপার হতো না। একটা বিষয় আপনার কাছে আবারও প্রশ্ন, যেটা হচ্ছে যে চাল এবং কাঁকড়, যেটা নিয়ে অনেকবার আমরা কথা বলেছি আগেও। তো সেই চাল এবং কাঁকড় যদি আলাদা হয়ে যাচ্ছে এভাবে আস্তে আস্তে, তাহলে স্বভাবতই একটা প্রশ্ন উঠছে যে তাহলে কি যোগ্যরা চাকরি ফেরত পেতে পারেন? না না, ব্যাপারটা তো কেউ বুঝতে চাইছে না, বুঝতে পারছে না, তাই না? গোটা নিয়োগ প্রক্রিয়াটাই অসাংবিধানিক, বেআইনি এবং দুর্নীতির দোষে দুষ্ট। গোটা নিয়োগ প্রক্রিয়াটা সেখানে সব বাতিল হয়ে গেছে। এর মধ্যে চাল কাপড় বাঁচার কোনো প্রশ্ন নেই। যেটা বলেছে যে এই ব্যাপক দুর্নীতি প্রক্রিয়ার মধ্যে একদল যারা সরাসরি এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন, আরেক দল লোক তারা সরাসরি যুক্ত হননি কিন্তু এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার তারা বেনিফিশিয়ারি। সেই জন্যই যারা সরাসরি যুক্ত হয়ে পড়েছেন, যাদের বলা হচ্ছে সো কল টেন্টেড আর এটা সো কল আনটেন্টেড। এখন এই যারা সরাসরি যুক্ত হয়ে পড়েছেন, যাদের নাম প্রকাশ করতে হবে, এটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল। সুপ্রিম কোর্ট সেই নির্দেশের মান্যতা দিয়েছে, কিন্তু রাজ্য সরকার বিভিন্ন বাহানা করে সেই নির্দেশ পালন করছিল না। এখনো পালন করবার নাম করে আরেকটা ভাওতামূলক প্রক্রিয়া নিয়েছে। এখন যাদের নামটা বেরোবে তাদের থেকে পুরোপুরি টাকাটাও তো উদ্ধার করতে হবে, রাজকোষে টাকা ফিরে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, টাকা উদ্ধারের বিষয় নিয়ে আপনি কথা বলছিলেন। হ্যাঁ, তাই তো বললাম যে যারা এই যে 6 থেকে 7,000 যারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত বলে চিহ্নিত, তাদের প্রত্যেকের কাছ থেকে তারা যতদিন কাজ করেছেন সেই কাজের সময় যে বেতন পেয়েছেন সেই বেতনের টাকা সুদ সহ সেটাকে রাজকোষে ফিরিয়ে আনতে হবে। জনগণের টাকা নিয়ে তো এরকম চিনিমিনি খেলা যায় না। সুতরাং কলকাতা হাইকোর্টের রায়টা খুব গুরুত্বপূর্ণ। সেটা যদি আপনারা প্রচার করে দেন তাহলে সাধারণ মানুষও বুঝতে পারবেন, তাদের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব থাকবে না। একেবারেই। ইডির হাতে গ্রেফতার হয়েছেন জীবনকৃষ্ণ সাহা, এবং যেটা ইডি সূত্র মারফত যে খবর জানা যাচ্ছে যে জীবনকৃষ্ণ সাহা ছিলেন নিয়োগ দুর্নীতির মূল মাথা এবং তিনি অত্যন্ত প্রভাবশালী। আর ঠিক সেই সময়, মানে যখন জীবনকৃষ্ণ সাহার জেল হেফাজত হয়েছে গতকাল, ঠিক সেই সময়ই নিয়োগ দুর্নীতির যে লিস্ট, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ, সেটা একে একে বেরিয়ে আসছে। তো এই যে ঘটনার মধ্যে কোনো সাযুজ্য খুঁজে পাচ্ছেন আপনি? জীবনকৃষ্ণ সাহা একটা চুনোপুটি, আসল মাথা তো হচ্ছে নবান্নের 14 তলায়। এই গোটা নিয়োগ দুর্নীতি প্রক্রিয়াটা পরিকল্পনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমাদের কাছে তথ্য আছে, আমরা আদালতে সেই তথ্য তো পেশ করেছি।
এবং এমনকি দুর্নীতি যখন ধরা পড়ে যাচ্ছে তখন এই দুর্নীতির ফলে যারা নিয়োগ পেয়েছেন তাদের নিয়োগকে রক্ষা করার জন্য ক্যাবিনেটে বসে তিনি অতিরিক্ত পদ তৈরি করতে চেয়েছেন। তাহলে বুঝতে পারছেন যে এই রাজ্য মন্ত্রী সভাটাই এগোটা দুর্নীতিটাকে পরিচালনা করেছেন। স্যার, আমাদের এই প্রসঙ্গে আরো দুটো আপনার কাছে প্রশ্ন। প্রথমত হচ্ছে যে যারা দুর্নীতি করলো, যারা দুর্নীতির মূল মাথা, তাদের তাহলে কি হবে? মানে সুপ্রিম কোর্ট তো তাদের সাজা দেওয়ার দায়িত্ব জনগণের, সুপ্রিম কোর্টের নয়। যারা এই দুর্নীতি করলো, যাদের আপনারা ভোট টোট দিয়ে মন্ত্রী মানিয়েছেন, তাদের বিরুদ্ধে সাজা দেওয়ার নৈতিক, সাংবিধানিক এবং রাজনৈতিক দায়িত্ব হচ্ছে জনগণের। জনগণ চুপচাপ ভাবছেন বসে থাকবো আর দুর্নীতিটা এমনি এমনি সব চলে যাবে, তা তো হয় না, কেন তারাই ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন। হ্যাঁ, কিন্তু আমরা যদি আরো একবার এই বিষয়টা নিয়ে ফিরে দেখি, তাহলে পুরো ঘটনার যে মূল মাথা বা মূল চক্রী যেটা আপনি বলছিলেন, যারা এই পুরো বিষয়টা ঘটাতে সাহায্য করলো, সুপ্রিম কোর্ট কি তাদেরকে কোনোভাবে পর্যবেক্ষণে আনতে পারেন না? হয়েছেন, সেই জন্য তো কলকাতা হাইকোর্ট বলে দিয়েছেন পুরো রায়টা বাতিল হয়ে গেছে এবং নির্দেশও আছে এদের জিজ্ঞাসাবাদ করার। সেটা সব সিবিআই করবেন, তারা করছেন না। এক্ষেত্রেও তো একটা বড় প্রশ্ন, যেটা আমরা বৃহত্তর ক্ষেত্রে বলি যে দাদা দিদির মধ্যে একটা গোপন সমঝোতা আছে, অনেক কিছু বিষয় আছে। সেই জন্য আমি বারবার বলছি যে জনগণকে দায়িত্ব নিয়ে এই ধরনের ব্যাপক দুর্নীতি যারা করেছেন তাদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে, তা না হলে পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতি যাবে না। আরেকটা কথা আপনি বললেন যে অতিরিক্ত শূন্য পদ যারা সৃষ্টি করেছেন, এই অতিরিক্ত শূন্য পদ নিয়েও তো, এই বিষয়টা নিয়েও তো মামলা হয়েছে এর আগে। মামলা আছে তো, মামলা শুনানি চলছে। আচ্ছা, তাহলে তো এই অতিরিক্ত যে শূন্য পদ যারা তৈরি করেছেন তারাও তো সাজা পেতে পারেন। উচিত তো, তাদেরও এইটা সমস্ত জিনিসটা নির্ধারিত হওয়ার পর এই দুর্নীতির সঙ্গে তাদেরও যে সহমত আছে, এখন তারা বলবে না আমরা এটা রাজনৈতিক নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, সেই নীতিগত সিদ্ধান্তে দুর্নীতি হলে বলেছে, সেটা তো আর দুর্নীতির আদালত বিচার করবে না, এই বিচারটা করবে জনগণের আদালত। আপনি একটু আগে একটা কথা বলছিলেন যে যারা তৃণমূলের অন্দরে মধ্যে একটা গন্ডগোল শুরু হয়েছে লিস্ট বেরোবার পর থেকে, তো এই যে আপনি চুনোপুটির কথা বললেন, তৃণমূলের অন্দরে গন্ডগোলের কথা বললেন, তো এরা তো প্রত্যেকেই তৃণমূলের সংগঠনের কর্মী। তাতে কি হচ্ছে, এদের তো নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো ক্ষমতা নেই, এবং অপর থেকে ওদের পিসি যা বললেন সেটাকে ওরা অন্ধের মতো পালন করেন। অতএব তারা তো সেটাই পিসি চেয়েছিলেন একেবারে হিটলারি কায়দায়, যে অন্ধভক্ত তারা যখন জানবে তাদের যে জীবন জীবিকাটা নিশ্চিত হয়ে গেছে, তখন তারা অন্ধের মতো গলা ঘোরাবে। সেই চেষ্টায় তো তিনি করেছিলেন না, যে বামপন্থী আইনজীবীদের বিরুদ্ধে তিনি যে বারবার ক্ষোভ প্রকাশ করছিলেন, উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা এটাই ছিল যে আমার অন্ধভক্তরা গিয়ে এদের উপর ঝাঁপিয়ে পড়বে, এবং চেষ্টাও করেছিল। আপনারা জানেন যে আমার জুনিয়রদের চেম্বার তারা ঘেরাও করে রেখেছিল, কিন্তু বুঝতে পেরেছে যে জনগণের মেজাজটা একটু অন্যরকম, সেই জন্যই এখন খানিকটা চুপ করে আছে। একেবারেই আমরা দেখেছি যে অনেক দিন ধরে এই মামলাটা নিয়ে কথা হচ্ছে, অনেক দিন ধরে এই মামলাটা নিয়ে আলোচনা হচ্ছে, এবং কোনো একটা সময় আপনি বলেছেন যে বিচারপতি খান্না রিটায়ার করার পরে তৃণমূলের আইনজীবীরা আবার নতুন করে কিছু পরিকল্পনা কথা করেছেন। তো তারা তৃণমূলের আইনজীবী বলি না আমি বলছি ওদের পরামর্শ কেউ কেউ দিয়েছেন যে ওই তো রিটায়ার করে গেছেন, এরপর তো রিজুইং নাম করে সব পাল্টে দেওয়া যাবে, এমএ অ্যাপ্লিকেশন করে পাল্টে দেওয়া যাবে, কিন্তু ওদের ওই চালাকিটা কাজে লাগেনি আর কি। একেবারে সব শেষে যেটা আজকের দিনে মূল প্রশ্ন মানুষের মনে, যে এত বড় একটা দুর্নীতি যেখানে এইভাবে ঘটলো, আপনি বললেন যে মানুষকে তার দায়িত্ব নিতে হবে, মানুষকে নৈতিকভাবে এই প্রতিবাদ করতে হবে, কিন্তু সব শেষে মানুষের একটা প্রশ্ন আপনার কাছে, যে যারা দুর্নীতি করলো তারা কি এইভাবে ছাড়া পেয়ে গেল? দেখুন, আমাদের যে আইনি ছাড়া পাবে কেন, তখন শিক্ষামন্ত্রী তিনি জেলে আছেন, তৃণমূলের বহু নেতা জেলে আছেন, পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের বোর্ডের প্রেসিডেন্ট জেলে আছেন, এসএসসি চেয়ারম্যান জেলে আছেন। এটা সমাজের পক্ষে একটা কত বড় কলঙ্কজনক যে আমাদের যারা শিক্ষা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা সব জেলে ভাত খাচ্ছেন। এসপি সিনহা জেলে আছেন,
এখন তো সেটা তো বিচার প্রক্রিয়া অনেক দীর্ঘ সময় ধরে হয়, কিন্তু এরাও জেলে থাকলেই তো হবে না, কিন্তু এদের যারা পরিচালনা করলেন, যারা সিদ্ধান্ত নিলেন, তাদের বিচার করার দায়িত্ব জনগণের। মনে থাকতে পারে আপনাদের ওয়াটার গেট কেলেঙ্কারির জন্য নিক্সনকে সরে যেতে হয়েছিল এক সাংবাদিকের প্রচেষ্টায়। সেটা নৈতিকতার প্রশ্ন। অবশ্যই এই রাজ্যে যারা ক্ষমতায় আছেন বা এই দেশে যারা ক্ষমতায় আছেন তাদের কোনো নৈতিকতা বোধ আছে বলে তো আমার মনে হয় না। তাই তাদের কাছ থেকে কিছু আশা করি না। আমরা আশা করতে হবে জনগণের উপর। জনগণের যে প্রজাতান্ত্রিক অধিকার আছে সেই অধিকারটাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। কিন্তু সব শেষে যেটা আপনি বললেন যে দাদা দিদির সমঝোতা, যার জন্য এই যে সমস্ত এত বড় দুর্নীতি, সেই দুর্নীতিটা করেও যারা মূল মাথা তারা ছাড়া পেয়ে যাচ্ছে। ছাড়া পাচ্ছে তার কারণ আমরা তাদের ছেড়ে দিচ্ছি। তারা তো গর্ব করে বলেন যে কি হচ্ছে, আমরা তো ভোটে জিতছি। আপনাদের মনে থাকতে পারে সারদা নাওদার পর ওরা বুক বাজিয়ে বলেছিল আমরা তো ভোটে জিতেছি, এখনো ওরা বলছে আমরা ভোটে জিতব। সুতরাং ওরা যদি, জনগণ সবসময় তো কথা বললে হবে না যে আমাদের জোর করে ভোট দিতে দিচ্ছে না, জনগণকেও পাল্টা জোর খাটাতে হবে অধিকার প্রতিষ্ঠার জন্য। সেই বোধে জাগ্রত হতে হবে জনগণকে। একেবারেই। অনেক ধন্যবাদ দাদা, নমস্কার।